আজকে তোমাদের ইউনিট 1 এর যে প্রথম চ্যাপ্টার সেট তত্ত্ব বা সেট থিওরি এই চ্যাপ্টারটা শুরু করব। তো এটা তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। তো পার্ট 1 এ আমরা বেসিক কনসেপ্টগুলো জেনে নিব। এই কনসেপ্টগুলো যদি তুমি ভালো করে জানো তাহলেই কিন্তু তুমি এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো সহজেই করতে পারবে। আর এই চ্যাপ্টারটা ভালো মতো করবে কারণ এই চ্যাপ্টারের যে কনসেপ্ট সেগুলো কিন্তু ক্লাস 12 এ কাজে দিবে, ঠিক আছে? তো প্রথমেই আমরা জেনে নিব যে সেট বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো সংজ্ঞা সংজ্ঞাটা দেওয়ার আগে কতগুলো উদাহরণ দিই। ধরে নাও তোমাকে কিছু আলফাবেট আমি কালেকশন করতে বললাম এবং যে আলফাবেটগুলো তুমি কালেকশন করলে সেগুলো আমি এখানে লিখছি। ধরে নাও এ নিলে, বি নিলে, ডি নিলে, ই নিলে, এফ নিলে। এই যে আলফাবেটগুলো নিলে সেগুলি তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটে সেগুলি রেখে দিলে। এই যে সেকেন্ড ব্র্যাকেটে যে আলফাবেটগুলো রেখে দিলে সেই রেখে দেওয়া সংখ্যাগুলি বা পদগুলি দ্বারা কি তৈরি করলো? একটা সেট তৈরি করলো। বা এই যে স্ট্রাকচারটা বা এই যে গঠনটা এটা একটা কিন্তু সেট। তুমি যদি ফার্স্ট ব্র্যাকেটে রাখো তাহলে কিন্তু সেটা সেট না। সেট হতে হলে সেই যে সংখ্যাগুলো তুমি কালেকশন করলে বা যে সংখ্যাগুলো তুমি কালেকশন করলে সেই কালেকশনের সংখ্যাগুলো যদি তুমি সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করো তাহলে সেগুলি কিন্তু একটা সেট তৈরি করবে। ধরো না কিছু সংখ্যা তুমি কালেকশন করলে সেকেন্ড ব্র্যাকেটে রাখলে 1, 3, 5, 8, 10, 9, হ্যাঁ? এই যে সংখ্যাগুলো কালেকশন করলে এই সংখ্যাগুলো কালেকশনগুলোই হয়ে গেল একটা কি বলতো সেট। ধরে নাও তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, 1, 2, 3, 5, 2 এইভাবে কতগুলো সংখ্যা কালেকশন করে লিখলে তাহলে এটা কি একটা সেট তৈরি হবে? বলছে এটা একটা সেট তৈরি হবে না। তাহলে সেট তৈরি হতে হলে কি হতে হবে? সেট তৈরি হতে হলে কতগুলো সংখ্যা বা আলফাবেটের যে আমরা কালেকশন করব সেই সংখ্যাগুলো বা আলফাবেটগুলো রিপিটেশন হওয়া যাবে না। মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডাবল জিনিস থাকা যাবে না। যেমন এখানে দেখো 1, 1 কয়বার লিখছি? 2 বার। এখানে দেখো 2 কয়বার আছে? 2 বার। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলফাবেটগুলো যে রাখবো সেগুলো কিন্তু ডাবল হওয়া যাবে না, রিপিটেশন হওয়া যাবে না। যদি রিপিট হয় তাহলে কিন্তু সেটা একটা সেট তৈরি করবে না। তাহলে সেট বলতে আমরা কি বুঝি? সংখ্যাটা দেখো। তো সংখ্যাটা ইংলিশে বললেও তোমাদের কিন্তু সমস্যা হবে না। তো দেখো এ সেট ইজ আমি বাংলাতেও ওটা ব্যাখ্যা করে দেবো। এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড, হ্যাঁ? ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট এলিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট অর্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট অর্ডার ডিস্টিংক্ট এলিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট অর্ডার বলছে বাংলাটা হলো এই যে ডিস্টিং এলিমেন্ট মানে নির্দিষ্ট কিছু বা নির্দিষ্ট সংখ্যক কিছু এলিমেন্টের বা পদের কালেকশন, নির্দিষ্ট সংখ্যক কিছু এলিমেন্টের কালেকশনটাই হচ্ছে একটা সেট তৈরি করে এবং সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হতে হবে, সুসংগত হতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অর্ডার হলেও চলবে। ইন্ডিপেন্ডেন্ট অর্ডার মানে তুমি আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই। যেমন এখানে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ বি ডি ই এফ এই যে আলফাবেটগুলো লিখলাম তুমি যে আগে পরে লেখো সেগুলো কিন্তু একটা সেট তৈরি করবে। যদি আমি এটার নাম দিই তাহলে এ সেটটা একটা কি তৈরি করে এ আলফাবেট দিয়ে একটা সেট তৈরি করলাম, সেটা কিন্তু একটা সেট। বি একটা কিন্তু সেট। যেমন দেখো এখানে সংখ্যাগুলো নির্দিষ্ট 2, 3, 5, 8, 10 10 দেখো আগে লিখছি, 9 হচ্ছে পরে লিখছি। তো এটা বলছে যে এই যে ইন্ডিপেন্ডেন্ট অর্ডার আগে পরে লিখলেও তোমার কিন্তু সমস্যা নেই। সি কিন্তু একটা সেট না, কারণ এখানে দেখো নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টের কালেকশন নেই এবং সুসংগত না। এই যে 1, 1 রিপিটেশন, 2, 2 রিপিটেশন, রিপিট হলে কিন্তু সেট তৈরি করবে না, ঠিক আছে? তাহলে এগুলো হলো উদাহরণ, এক্সাম্পল। যে সেট কি? সেট হলো একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অর্ডার মানে আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই এবং সেটকে মনে রাখবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করে, ঠিক আছে? সেট হচ্ছে দুই প্রকার, হ্যাঁ? সেট দুই প্রকার, বাংলাতেও বলবো ইংলিশেও কিন্তু বলবো। একটা হচ্ছে ফাইনাইট সেট, একটা হচ্ছে ফাইনাইট, আর একটা হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট ফাইনাইট সেট এবং ইনফাইনাইট। ফাইনাইট মানে হচ্ছে সসীম আর ইনফাইনাইট বলতে হচ্ছে অসীম। অসীম। তো জেনে নিব যে সসীম ও অসীম সেট বলতে আমরা কি বুঝি। তো মনে রাখবে যে সেটের, হ্যাঁ, যে সেটের একটু লিখে দিই, যে সেটের পদ সংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যা বা পদসমূহ বলছে গণনার দ্বারা গণনার দ্বারা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব। নির্ণয় করা সম্ভব তা হচ্ছে সসীম সেট। তা সসীম সেট। সসীম সেট। ধরে নাও আমি একটা সেট লিখলাম, সেটা হচ্ছে কতগুলো আলফাবেট এ বি ডি ই এইচ, এই যে আলফাবেটগুলো নিয়ে একটা সেট তৈরি করলাম, তাহলে এটা একটা সেট কারণ এখানে নির্দিষ্ট একটা এলিমেন্ট একটাই আছে, তাই না? রিপিটেশন নেই, কোনো এলিমেন্ট রিপিট নেই, ওয়েল ডিফাইন্ড কালেকশন, আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই, সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করছে, এটা হলো সেট। এই সেটটা হলো সসীম সেট। কেন সসীম সেট? কারণ এইখানে যে পদগুলো আছে সেটের ভিতরে পদগুলো তুমি গুনতে পারছো, এই যে গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব। এখানে গুনতে পারছো এই যে 1, 2, 3, 4, 5 পাঁচটা এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করছে। তাহলে এই সেটটা কিন্তু সসীম সেট। তাহলে অসীম সেটের কি হবে? যে আবার আবার যে সেটের যে সেটের পদ সংখ্যা পদ সংখ্যা গণনার দ্বারা গণনার দ্বারা নির্ণয় করা নির্ণয় করা নির্ণয় করা সম্ভব না, সম্ভব না, তা অসীম সেট। তা অসীম সেট। যেমন একটা সেট আমি লিখছি, দেখো ধরে নাও বি একটা সেট লিখছি এবং সেই সেটের মধ্যে সংখ্যাগুলো লিখলাম হচ্ছে 1, 2, 3,
4 5 এইভাবে ডট ডট করে ছেড়ে দিলাম। এই যে সেটটা, এই সেটটা হচ্ছে অসীম সেট। কারণ এখানে তুমি সংখ্যাগুলো গুণে শেষ করতে পারবে না, হ্যাঁ? গুণে শেষ করতে পারবে না। এটা একটা সেট, কারণ এখানে দেখো নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টের কালেকশন। তাহলে এটা একটা সেট তৈরি করলো, কিন্তু গুণে তুমি শেষ করতে পারবে না, ডট ডট করে মানে চলতেই থাকবে। এই সেটটা হচ্ছে অসীম সেট। একটা নোট, কতগুলো সেট সম্বন্ধে তোমার জানতে হবে, সেই সেটগুলো কিন্তু এখানে নোট আকারে আমি লিখে দিচ্ছি। কোথাও যদি আইএন থাকে মনে রাখবে সেট অফ ন্যাচারাল নাম্বার, তার মানে স্বাভাবিক সংখ্যার সেট। আইএন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, হ্যাঁ? স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সেট, সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। সেট যখনই বলছি, তার মানে স্বাভাবিক সংখ্যাগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করব। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কোথা থেকে শুরু করি, 1 থেকে। তাহলে 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা। আর সেট যখনই বলছি, সেট বলছি কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা প্রকাশ করব। তারপরে আসি ডাব্লু। ডাব্লু মানে হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার সেট। অখণ্ড সংখ্যার সেট কি হয়, জিরো জাস্ট ইনক্লুড হয়, হ্যাঁ? আর স্বাভাবিক সংখ্যা যা আছে তাই থাকলো, তার মানে 0 1 2 3 4 5 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। এরপরে আসে হচ্ছে জেড। জেডও থাকতে পারে, অর কিন্তু আইও থাকতে পারে। ইন্টিজার, সেট অফ ইন্টিজার বা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলোই কিন্তু হয়ে যাবে সেট অফ ইন্টিজার বা পূর্ণ সংখ্যার সেট। তারপরে আসে কিউ। কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা। কোথাও যদি কিউ দেখো তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবং পি আর কিউ পি আর কিউ কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সেট অফ ইন্টিজার। এবং এবং কিউটা কিন্তু নট ইজ ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে? কিউটা কিন্তু নট ইজ ইকুয়াল টু জিরো। এবার যদি কোথাও কিউ কমপ্লিমেন্ট লিখি তাহলে কিন্তু অমূলদ সংখ্যার সেট। অমূলদ সংখ্যার সেট। অমূলদ সংখ্যা কি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আর পি বাই কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, আর কিউটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু জিরো। যেমন এখানে একটা হাফ হলো একটা সংখ্যা লিখলাম, এটা কিন্তু মূল সংখ্যা। √2 লিখলাম, এটা কিন্তু মূল সংখ্যা না। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে আসে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সরি, বাস্তব সংখ্যা। আইআর মানে রিয়েল নাম্বার, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনগুলো, সমস্ত সংখ্যায় মনে রাখবে হচ্ছে বাস্তব সংখ্যা। সমস্ত সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। মনে রাখবে এই যে মূল সংখ্যা আর অমূল সংখ্যা ইউনিয়নটাই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে মনে রাখবে এই যে এখানে একটা লাইন ড্র করলাম, এই লাইনটার মধ্যে যতগুলো সংখ্যা আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, যদি এখানে জিরো এখানে থাকে, যতগুলো সংখ্যাই আছে এই লাইনটার মধ্যে সমস্ত সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। পয়েন্ট দিয়ে হোক, নেগেটিভ পজিটিভ সমস্ত সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। তার বাস্তব সংখ্যা মানে রাখবে সমস্ত সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। এবার কতগুলো চিহ্নের ব্যবহার কিন্তু জানতে হবে, সেট তত্ত্ব পড়ার জন্য কতগুলো কিন্তু চিহ্ন জানতে হবে, ঠিক আছে? তো বইটা বের করবে, একদম 3 নম্বর পেজে দেখবে এখানে প্রতীক আছে আর অর্থ আছে। সিম্বলটা অর্থটা এখানে দেওয়া আছে। যেমন এটা আমরা যখন এইভাবে চিহ্ন দিব বা সিম্বল বা প্রতীক দিব, তার মানে বোঝাবে ইকুয়াল টু, হ্যাঁ? ইকুয়াল টু। আর যখনই আমরা কেটে দিব সমান নয়, সমান বাংলা ভাষায় ইংলিশেও আছে, হ্যাঁ? সমান না মানে নট ইজ ইকুয়াল টু। তারপরে হচ্ছে এটা ক্ষুদ্রতর, লেস দেন, এটা মানে জানি আমরা। আর এইদিকে দেওয়া মানে গ্রেটার দেন, আর এটা মানে হচ্ছে ক্ষুদ্রতর বা সমান, লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন অর ইকুয়াল, এটা মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। আর এটা মানে ক্ষুদ্রতর নয়, ক্ষুদ্রতর নয়, নট লেস দেন। আর এটা হচ্ছে বৃহত্তর নয়, নট গ্রেটার দেন। আর এটা মানে হচ্ছে বিলংস টু, এটা কিন্তু মনে রাখবে বিলংস টু বা অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে নট বিলংস টু মানে অন্তর্ভুক্ত নয়। তো এই যে উপরের এগুলো সম্বন্ধে হয়তো তোমরা জানো, কিন্তু এই বিলংস টু এখন কিন্তু নতুনভাবে জানতে হবে। বিলংস টুর অর্থটা আমি একটু বলে দিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে লুডুর ছক্কা, তাহলে লুডুর ছক্কায় আমরা জানি কি কি লুডুর ছক্কার সংখ্যাগুলো নিয়ে যদি একটা সেট তৈরি করি, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। পুট আর বলো না, পুট মানে হচ্ছে কিন্তু 1, ঠিক আছে? সর্বোচ্চ 6 পর্যন্ত একটা লুডুর ছক্কায় থাকে। এবার এটা হলো লুডুর ছক্কা, সেই লুডুর ছক্কাটার সেটটা আমি যদি এজ ধরি, ঠিক আছে? এবার আমি তোমাকে বললাম যে 2, এই যে লুডুর ছক্কা, এটা হচ্ছে লুডুর ছক্কা একটা ডাইটা বললাম, এইখানে বিলং করলো, এই ডাইটাই বিলং করলো, এই ডাইটাই কি দুই সংখ্যাটা আছে? অবশ্যই আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে 2 বিলংস টু এই যে ডাইটা, লুডুর ছক্কাটা। লুডুর ছক্কাটায় 2 কিন্তু বিলংস করছে মানে অন্তর্ভুক্ত। এবার যদি দেখি যে 7 এইখানে কি বিলং করছে, মানে লুডুর ছক্কাটা বিলং করছে, এবার যদি লিখি তাহলে 7 কি লুডুর ছক্কায় আছে? নেই, তাহলে সেটা কেটে দিব। নট বিলংস টু বা ডাজ নট বিলংস টু, ঠিক আছে? অন্তর্ভুক্ত নয়, 7 সংখ্যাটা এই ডাইটায় বা লুডুর ছক্কায় অন্তর্ভুক্ত নয়। তাহলে সেটা লিখবো কিভাবে, এইভাবে। যদি সেটা থাকে তাহলে এইভাবে লিখবো 2 বিলংস টু, অন্তর্ভুক্ত হলো কোথায়, এই যে লুডুর ছক্কায়। তাহলে বিলংস টুর অর্থ বোঝা গেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে অর অথবা, এটা জাস্ট মনে রেখো, যখন অঙ্ক আসবে, হ্যাঁ? তখন আমি এই সম্বন্ধে আরো বলবো। জাস্ট এখন মনে রেখো যে নিচের দিকে ভি আকারে যখন লিখবো তখন সেটা অর, উপর দিকে যখন লিখবো তখন সেটা অ্যান্ড। ফর অল ব্যাপারটাও আসবে, জাস্ট এখন মনে রেখো সিম্বলগুলো, যে এক্স এর সমস্ত মানে বা ফর অল ভ্যালুজ অফ এক্স। আর এটা মানে হচ্ছে সাজ দেয়, উপরে একটা ফোঁটা নিচে একটা ফোঁটা বা একটা দাগ দিলেও হবে। তার মানে হলো এমন যে, এটা মানেও জানো ইমপ্লাইজ দ্যাট, অনেক ইউজ করছো এটা, ঠিক আছে? এর অর্থ হলো ইমপ্লাইজ দ্যাট। আর এটা আমরা সংজ্ঞাতে শিখবো, উপসেট বলতে আমরা কি বুঝি সেখানেই আমরা শিখবো। জাস্ট এখন মনে রেখো এটা হলো উপসেট, আর এটা হলো যথার্থ উপসেট, ঠিক আছে? মধ্যে নেই। আর এটা হলো ধারণ করে কন্টেন্ট, আর এটা হচ্ছে ধারণ করে না। এটা হচ্ছে নেগেশন অর ডিফারেন্ট, এটা হচ্ছে নেগেশন, এটার অর্থ হলো নেগেশন বা ডিফারেন্ট। আমরা যখন অন্তর বলি, অন্তর বা নেগেশন, ঠিক আছে? তো এগুলো আমরা সংজ্ঞাতেও শিখবো, জাস্ট এখন একটু দেখে রেখো। আর এটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন কথাটির অর্থ হলো যোগ, যোগ। হুম, এই যে আমি যেখানে একটা ইউজ করছি না, ইউনিয়ন অর্থ হলো যোগ, ইউনিয়ন। আর এটা হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন। আর এস বা ইউ বড় হাতের, দেখো এগুলো সার্বিক সেট, ইউনিভার্সাল, ইউনিভার্সাল সেট। আর এন মানে তো বললাম স্বাভাবিক সংখ্যার সেট, ডাবল মানে অখণ্ড সংখ্যার সেট, এগুলো বলেই দিলাম। পূর্ণ সংখ্যার সেট, জেড
প্লাস যখন দেবো ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যা নেব সেই সেটটা হচ্ছে জেড প্লাস, ঋণাত্মক পূর্ণ সংখ্যার মূল সংখ্যা, এগুলো কিন্তু বলে দিয়েছিল, হ্যাঁ এগুলো কিন্তু বলা আছে। জাস্ট উপরেগুলো এক ঝলক দেখো, যখন আমরা আবার সংখ্যা শিখবো তখন এগুলো সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করবো। এরপরে 2 নম্বরে জানবো হচ্ছে একপদী সেট বা সিঙ্গেলটন সেট বলতে আমরা কি বুঝি। তো মনে রাখবে যে সেটে একটি মাত্র পদ থাকে, একটি মাত্র, সংখ্যাগুলো জেনে নিবে, একটি মাত্র পদ থাকে তাকে একপদী সেট বলে, তাকে একপদী একপদী সেট বলে। যেমন উদাহরণ দিই, হ্যাঁ ধরে নাও এই একটা সেট লিখলাম, সেই সেটটার মধ্যে একটা সংখ্যা দিলাম 3। তাহলে এই সেটটা কি বলতো, একপদী সেটটা যদি আমি বলি যে সসীম না অসীম, তাহলে কিন্তু সেটা সসীম বা ফাইনাইট। তুমি গুনতেই পারছো কয়টা পদ আছে, একটা পদ আছে। বি ধরে নাও একটা সেট লিখতে চাচ্ছি, সেই সেটটা কেমন বলছে, এই যে এখানে কিন্তু ভালো মতো বুঝবে, ওই যে চিহ্নগুলো যে দেখে আসলাম, এক্স সাজ দ্যাট বা এমন যে এক্স একটি এক্স একটি বললাম এক্স একটি স্বাভাবিক সংখ্যা, একটি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এবং বললাম যে এক্স এর ভ্যালুটা 1 আর 3-এর মাঝে আছে। তাহলে বি সেটটা কিরকম, বি সেটটা হলো বলছে সেই সমস্ত এক্স গুলো নেব, যে এক্সটা হতে হবে একটা স্বাভাবিক সংখ্যা, যে এক্সটা আবার 1 থেকে 3-এর মাঝে থাকবে। তাহলে 1 থেকে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা ডিনোট করি, এন দ্বারা। এবং সেই সেটটা যদি লিখি 1 2 3 4 5 এইভাবে ডট ডট করে লিখি, তাহলে বলছে সেই সমস্ত এক্স গুলো নাও, যে এক্সটা স্বাভাবিক সংখ্যা হবে 1 আর 3-এর মাঝে। তাহলে 1 আর 3-এর মাঝে স্বাভাবিক সংখ্যা কি আছে, টু, টু নেব। তাহলে এই যে বি সেটটা যে তৈরি করলাম, সেটা কিন্তু একটা সিঙ্গেলটন সেট বা হচ্ছে একপদী সেট। এখানে ধরেন আমি 5 দিলাম, যদি আমি এখানে 5 দিই, 5 দিতে 1 থেকে 5-এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো কি 2 3 4, তখন কি সেই সেটটা একপদী সেট হতো না। তাহলে একপদী সেট হতে হলে সেই সেটটার মধ্যে একটাই এলিমেন্ট দেখবে, সেই সেটটা সসীম হবে, এবং সসীম হলে হবে না, সেখানে কিন্তু একটাই পদ থাকতে হবে, তাহলেই কিন্তু সেই সেটটা একটা সিঙ্গেলটন সেট হবে। ঠিক আছে, যদি আমি একটা সি সেট লিখি, ধরো সি সেট তৈরি করি, ধরে নাও বললাম সেই সমস্ত এক্স গুলো নেও, বা এক্স এমন যে এক্স একটি স্বাভাবিক সংখ্যায়, বললাম এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এবং এক্সটার একটু রেঞ্জ আমি বড় করে দিচ্ছি, যে 1 থেকে 6-এর মধ্যে, ধরে নাও এক্স এটা কোথায় আছে, 1 থেকে 6-এর মধ্যে। তাহলে বলছে সি সেটটা কি হবে, সেই সমস্ত এক্স গুলো নেব, যে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলো আবার 1 থেকে 4-এর মধ্যে থাকবে। তাহলে 1 থেকে 6-এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এগুলো কিন্তু 1 থেকে 6-এর মাঝে স্বাভাবিক সংখ্যা, এবং সি সেটটা 4টা এলিমেন্ট নিয়ে গঠিত। তাহলে এই যে সি সেটটা, সেই সেটটা কিন্তু একপদী সেট হবে না। তাহলে এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন দিতে পারে, এই ধরনের বি সেট, সি সেট, যে কোন সেটটা একপদী সেট, তাহলে এটা হবে অ্যান্সার, এটা কিন্তু হবে না। তাহলে বের করতে হবে বা সেটের মধ্যে দেখতে হবে একটা পদ আছে কিনা। ঠিক আছে, শূন্য বা খালি সেট বা নাল আর এমটি সেট বা হচ্ছে শূন্য সেট বলতে আমরা কি বুঝি, বলছে যে সেটে যে সেটে ছোট ছোট আকারে সংখ্যাগুলো মনে রাখবে। ঠিক আছে, যে সেটে কোনো পদ থাকে না, কোনো পদ থাকে না থাকে না তা হচ্ছে শূন্য সেট। এবং মনে রাখবে শূন্য সেটকে, শূন্য সেটকে একটা গ্রিক অক্ষর, মানে হচ্ছে সেটা ফাই, শূন্য সেট ফাই অক্ষর, এটা মানে কি বলতো, ফাই, এটা হচ্ছে ফাই, ফাই, অথবা অথবা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে প্রকাশ করা হয়, প্রকাশ, সেকেন্ড ব্র্যাকেট 2 দিকে দিলাম আর এখানে কোনো এলিমেন্ট লিখলাম না, তাহলে বলছে এই যে সেটটা, সেটা কিন্তু শূন্য সেট প্রকাশ করা হয়। তাহলে সেট এমন একটা, যে সেটটা শূন্য সেট, সেট হতে হলে সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটে যদি কোনো এলিমেন্টই আমি না লিখি, তাহলে সেই সেটটা হচ্ছে শূন্য সেট। সেটের মধ্যে এলিমেন্ট না লিখলেই সেই সেটটা হয়ে যাবে শূন্য সেট। ধরে নাও তোমাকে উদাহরণস্বরূপ একটা সেট দিলাম, এ এমন একটা সেট, বললাম এক্স এমন এমন এলিমেন্ট নিবে এ সেটের মধ্যে, এ সেটটা এক্স, সেই সমস্ত এক্স গুলো নেব, যে এক্সটা বলছে একটা স্বাভাবিক সংখ্যা, এক্সটা হলো একটা স্বাভাবিক সংখ্যা, এবং যে স্বাভাবিক সংখ্যাটা তোমাকে বললাম 1 থেকে 2-এর মাঝে আছে। এবার তোমাকে বললাম যে এ সেটটা কেমন সেট, তাহলে এ সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো নেব, যে এক্সটা হবে একটা কি বলতো স্বাভাবিক সংখ্যা, আন্ডারলাইন করে দিচ্ছি, যে এক্সটা হবে একটা স্বাভাবিক সংখ্যা, এবং সেই স্বাভাবিক সংখ্যাটা 1 থেকে 2-এর মাঝে হতে হবে। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যাটা শুরুই হয় 1 2 3 4 এইভাবে চলতে থাকে, তাহলে 1 আর 2-এর মাঝে কি কোনো স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে অ্যান্সার হবে নেই। তাহলে এই সেটটা যে লিখলাম, এই সেটটা কিন্তু ফাই সেট, মানে শূন্য সেট। এই সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই, কোনো এলিমেন্টই নেই, যেহেতু এলিমেন্ট নেই, সেটা একটা শূন্য সেট। সেই শূন্য সেটকে আমরা ফাই অক্ষর দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এরপরে জানবো হচ্ছে উপসেট, এগুলোই কিন্তু বিষয়গুলো জানার। তা দেখো সংজ্ঞাটা কি বলছে, যে ধরো এ এবং বি এমন দুটি সেট, যে এ সেটের প্রতিটি পদ বি সেটেরও পদ, তখন বলছে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। এবং তা কিভাবে প্রকাশ করে, বলছে এ, এই যে সাবসেট, কিন্তু এইটা চিহ্ন, এই চিহ্ন মানে বোঝাবে সাবসেট। তাহলে এ হলো বি এর সাবসেট আকারে বলছে প্রকাশ করা হয়, আকারে প্রকাশ প্রকাশ করা হয়। তাহলে সাবসেট, একটু আগে আমরা কিন্তু
চিহ্নের দ্বারাগুলো শিখে আসলাম। এই যে দেখো এই চিহ্নটা উপসেট, এই চিহ্নটা হচ্ছে উপসেট। তাহলে ভালো করে ব্যাপারটা কিন্তু বুঝবে। কতগুলো উদাহরণ দিব। তাহলে সাবসেট বা উপসেট হতে হলে ২ টা সেট অন্তত লাগবে। তাহলে এ, বি এর সাবসেট কখন হবে? যখন এ সেটের প্রতিটি পদ বি সেটেরও পদ, তাহলে বলছে এ সেটটা বি সেটের উপসেট। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে? উদাহরণ ধরে নাও বি একটা সেট লিখলাম 1, 2, 3, 4, 5। এবার এ সেটটা লিখলাম 1, 3, 5। আর এই সেটটা আমি এভাবেও লিখতে পারি। ধরে নাও এই সেটটা এইভাবেও লিখতে পারি। এই সেটটা 1, 2, 3, 4, 5। এই সেটটা আমি এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এবার তোমাকে বললাম যে এখানে এখানে এ বি এর সাবসেট কিনা, এ বি এর সাবসেট কিনা ভালো করে বুঝবে, এ বি এর সাবসেট কিনা। তো সাবসেট হতে হলে দেখতে হবে এ বি এর সাবসেট হতে হলে, মনে রাখবে এ বি এর সাবসেট হতে হলে এ সেটে যে পদগুলো থাকবে, এ সেটে যে পদগুলো থাকবে সেই পদগুলো বি সেটের পদ কিনা। হ্যাঁ, এ সেটে যে পদগুলো থাকবে যদি দেখো যে সেগুলো বি সেটের পদ, তাহলে এ কিন্তু বি এর সাবসেট হবে। তাহলে দেখো এই যে 1, 3, 5 এগুলো হচ্ছে এ সেটের পদ, এগুলো আবার বি সেটেও আছে। 1, 3, 5 এগুলো বি সেটেও আছে, তাহলে এ কিন্তু বি এর সাবসেট। এই সেটটা দেখো গোটা বি সেটটা লিখছি, তাহলে এ কিন্তু বি এর কি বলতো সাবসেট। তার মানে এখানে একটা জিনিস মনে রাখবে, অর্থাৎ এ যদি বি এর সাবসেট হয়, এ যদি বি এর সাবসেট হয়, এ সাবসেট অফ বি যদি হয়, তাহলে মনে রাখবে এক্স এলিমেন্ট যদি এ তে থাকে, তার মানে এক্স যদি এ তে বিলং করে, তাহলে ইমপ্লাইজ করবে এক্সটা কিন্তু বি তেও আছে। এক্সটা কিন্তু বি তেও আছে। তার মানে এক্স যদি এ তে তুলি, এক্স কিন্তু বি তেও থাকে। যেমন 1 যদি এ তে তুলি, তাহলে 1 কিন্তু বি তেও আছে। 3 যদি এ থেকে তুলি, তাহলে 3 কিন্তু বি তেও আছে। 5 যদি এ থেকে তুলি, তাহলে 5 কিন্তু বি তেও আছে। তাহলে সেটা কিন্তু এ সাবসেট অফ বি হবে। ধরো এবার আমি এ সেটটা আবার আবার আমি এই সেটটা এরকম লিখলাম। এই সেটটা আমি লিখলাম হচ্ছে 1, 8 লিখলাম। এবার তোমাকে আমি বললাম এই যে এটা কি বি এর সাবসেট? এটা কি বি এর সাবসেট? তাহলে দেখো এ কিন্তু বি এর সাবসেট না। তাহলে কেটে দিব। এ কিন্তু বি এর সাবসেট না। কারণ দেখো 1 এলিমেন্টটা যখন এ থেকে তুলবে, 1 এলিমেন্টটা যখন এ থেকে তুলবে, 1 টা কিন্তু বি তেও আছে। 1 টা কিন্তু বি তেও আছে। এবার 8 যে তুমি এ তে তুললে সেটা কিন্তু 8 এলিমেন্টটা বি তে নেই। বলছে থাকতে হবে। এইজন্য কিন্তু ডেফিনিশনটা বলছে এ এবং বি এমন দুটি সেট যে এ সেটের প্রতিটি উপাদান বা পদ বি সেটেরও পদ। তখন বলছে এই সেটকে বি সেটের উপসেট বলবো। ঠিক আছে? তাহলে এই পদটা এ তে থাকলো কিন্তু বি তে নেই। তাহলে এ কিন্তু বি এর সাবসেট না। কারণ হিসেবে এখানে বলি, কারণ হিসেবে 8 এলিমেন্টটা এ তে আছে। ইমপ্লাইজ করলো না 8 এলিমেন্টটা বি তে। হ্যাঁ? 8 টা কিন্তু বি তে নেই। সেই কারণে কিন্তু এই সেটটা এখানে যে নিলাম ইচ্ছেমতো 1, 8 সেই সেটটা কিন্তু সাবসেট না। তাহলে সাবসেট দেখো গোটা সেটটা হতে পারে অন্য একটা সেট, বা তার থেকে কম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা কিন্তু সাবসেট বা উপসেট হতে পারে। ঠিক আছে? এরপরে জানবো হচ্ছে যথার্থ উপসেট। তাহলে উপসেট কথাটা থাকলো কিন্তু তার সামনে কি আছে বলতো? যথার্থ। দেখো ডেফিনিশনটা কি বলছে? উদাহরণ দিলে কিন্তু ডেফিনিশনটা ভালোমতো বুঝবে। কি বলছে আগে ডেফিনিশনটা দেখো। বলছে এ ও বি এমন দুটি সেট যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটেরও পদ। তাহলে বলছে এ কিন্তু বি এর সাবসেট। একটু আগে আমরা দেখলাম যে এ বি এর সাবসেট হতে হলে এ সেটের প্রত্যেকটি পদ যদি বি সেটের প্রত্যেকটি পদ হয়, হ্যাঁ? বি সেটের এ সেটের প্রতিটি পদ যদি বি সেটেরও পদ হয়, তাহলে আমরা জানি যে এ সাবসেট বি হয়। এবং বলছে বি সেটে অন্তত যদি এরকম ঘটনা দেখো যে বি সেটে অন্তত একটা পদ থাকবে যা এ সেটে পদ নয়, তাহলে বলছে এই সেটটা বি সেটে যথার্থ। এখানে আন্ডারলাইন করে দেই যথার্থ উপসেট। এবং যদি এ বি এর যথার্থ উপসেট হয়, তাহলে আমরা কিন্তু এই যে সিম্বলটার দ্বারা কিন্তু প্রকাশ করবো। এখানে ইকুয়াল দিব না কিন্তু এ বি এর, এইটা মানে বোঝাবে প্রপার সাবসেট। যেমন দেখো এখানে কতগুলো উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? ধরে নাও এ সেটটা বা বি সেটটা আমি দিলাম 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5 দিলাম। এবার এই সেটটা এখানে লিখলাম হচ্ছে 1, 2, 1, 2। তাহলে এইখানে একদম যদি সংজ্ঞাটা অনুসারে চলো, তাহলে এ সেটের এই যে বলছি না এ সেটের প্রত্যেকটি পদ বি সেটেরও পদ। তাহলে দেখতেই পাচ্ছ 1, 2 এ সেটের পদ, আবার সেগুলো কিন্তু বি সেটেরও পদ। বলছে বি সেটে কমপক্ষে একটি পদ যদি থাকে, কমপক্ষে একটি পদ থাকবে যা এ সেটের পদ নয়। তাহলে এ সেটে 1, 2 আবার বি সেটে 1, 2 আছে। 1, 2 বাদেও বি সেটে দেখো 3, 4, 5 আছে। 3, 4, 5। তাহলে এই যে এ সেটটা বি সেটের প্রপার সাবসেট হবে। কি বললাম? এ যদি বি এর প্রপার সাবসেট হয়, তাহলে এ সেটে যে পদগুলো বি সেটে তো থাকতেই হবে। বি সেটের মধ্যে অন্তত একটা এলিমেন্ট বেশি থাকতে হবে যেটা এ সেটে থাকবে না। ঠিক আছে? একটা এলিমেন্ট অন্তত বি সেটে বেশি থাকবে। এখানে ৩ টা এলিমেন্ট আছে। যদি এখানে 3 ও থাকতো, তবুও কিন্তু এ বি এর প্রপার সাবসেট হতো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার বলছে সমান সেট বা ইকুয়াল সেট বলতে আমরা কি বুঝি? ধরি এ আর বি এমন দুটি সেট যে এ ও বি এমন দুটি সেট যে সেট যে যদি এমন ঘটনা ঘটে, হ্যাঁ? এ বি এর সাবসেট, এটা কিন্তু উপসেট। এবং এবং বি টা যদি এ এর সাবসেট হয়, তাহলে এ আর বি বলছে সমান সেট। এ ও বি বলছে সমান সেট। অর্থাৎ অর্থাৎ আমরা এটা ডিনোট করব কি করে? দুইটা সমান সেট, এ ইজ ইকুয়াল টু বি দ্বারা সমান চিহ্নটা ব্যবহার করে। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা কি জানি এ সাবসেট বি যদি হয়, এখানে একটা ছোট্ট নোট মনে রেখো, এ সাবসেট বি কখন হবে? যদি দেখো যে এক্স এমন একটা এলিমেন্ট যেটা এতে আছে এবং সেই এলিমেন্টটা যদি বি তে ইমপ্লেস করে, হ্যাঁ? সেই এলিমেন্টটা যদি বি তে বিলংস করে।
তাহলে আমরা জানি যে এ সাবসেট বি। আবার যে বি সাবসেট এ মানে কি বোঝাবে? যদি একটা ওয়াই এলিমেন্ট বি থেকে তুলি এবং যদি দেখি যে ওয়াইটা কোথায় আছে, বিলং করে এতে, তাহলে কিন্তু বি সাবসেট এ হয়। যেমন একটা উদাহরণ তুলি, উদাহরণ নিই, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার। এ সেটটা আমি নিলাম হচ্ছে এ বি সি ডি, ধরে নাও নিলাম। এবার বি সেটটাও আমি নিলাম হচ্ছে সি ডি এ বি, উল্টা করে নিলাম, সি ডি এ বি লিখলাম। তাহলে এটাও একটা সেট, এটাও একটা সেট। তাহলে এখানে দেখো এই যে এ সাবসেট বি হলো, এ সাবসেট বি হলো, কারণ এক্স যে কোনো এলিমেন্ট তুমি এ থেকে তুলো, সেই এলিমেন্টটা দেখো বিতে আসে, বিতে আসে। এবার এ যদি এ সেট থেকে তুলো, তাহলে এ এলিমেন্টটা বি বি সেটে কিন্তু আছে। আবার বি যদি এ সেট থেকে তুলো, বি এলিমেন্টটা আবার বি সেটে আছে। সি যদি এ সেট থেকে তুলো, তাহলে কিন্তু সি কিন্তু বিতে আছে। আবার ডি যদি তুলো, তাহলে ডিটাও দেখো বিতে আছে। তাহলে এই কন্ডিশন হয়েছে। আবার আবার এই কন্ডিশন হয়ে গেছে বি সাবসেট এ, তার মানে কোনো একটা এলিমেন্ট ওয়াই যদি তুমি ভাবো বিতে আসে, সেই এলিমেন্টটা কিন্তু এতেও আসে, দেখো এতেও আসে। তাহলে ওয়াই যে কোনো এলিমেন্ট যদি বিতে বিলং করে, সেই এলিমেন্ট আবার এতেও আসে। তাহলে সি যদি বি থেকে তুলো, তাহলে সি দেখো এতেও আসে। ডি যদি বি থেকে তুলো, ডিতে কিন্তু এতেও আসে। এ যদি এ বি থেকে তুলো, তাহলে কিন্তু এতে, এটা এতেও আসে। আবার বি যদি বি থেকে তুলো, তাহলে বিটা কিন্তু এতেও আসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ আর বি কিন্তু সমান সেট। তাহলে কখন দুইটা সেট সমান হয়? যদি দেখো যে এই কন্ডিশন হোল্ড করে। এটা কিন্তু এমসিকিউতে আসে যে দুইটা সেট কখন সমান হয়, যদি দেখো যে এ সাবসেট বি ইজ ইকুয়াল এবং বি সাবসেট এ হয়, তাহলে কিন্তু এ আর বি দুইটা কিন্তু সমান সেট হয়ে যায়। ঠিক আছে? এরপরে জানবো হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল কথাটির অর্থ হলো সার্বিক। তো মনে রাখবে এটা একটা বৃহৎ মানের সেট, হ্যাঁ, যার মধ্যে সবাই থাকবে। তার মানে একটা বৃহত্তর সেট, যে সেট থেকে অসংখ্য বা দুটি বা তিনটি কিন্তু উপসেট তৈরি করা যায়। এবং সার্বিক সেটকে মনে রাখবে ইউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ইউ ধরে নাও একটা সেট লিখছি, সেই সেটটা ফাইনাইট আমি ধরে নিলাম। তাহলে ইউনিভার্সাল সেট মানে কি বললাম? একটা বৃহত্তর সেট, সেই সেটটা কিন্তু ফাইনাইট ইনফাইনাইট যা কিছু হতে পারে। তাহলে ইউ একটা সেট লিখলাম, 1 2 3 4 5 6 7 8, ধরে নাও ইউ একটা সেট এরকম লিখলাম। এবার সেই সেট থেকে আমি দুইটা উপসেট বানাচ্ছি, ধরে নাও 1 3 5, এই একটা সেট, বি একটা সেট, ধরে নাও 2 4 6। তাহলে এখানে দেখতে পাচ্ছ এ বি এর, সরি, এ ইউ এর সাবসেট আর বিটা কিন্তু ইউ এর সাবসেট। তাহলে এই যে এ আর বি, হ্যাঁ, এ আর বি, এ ও বি সেট দুটি সাপেক্ষে, এই যে সেট দুটি যে লিখলাম, সেট দুটি সাপেক্ষে, সাপেক্ষে এই যে ইউ সেটটা, ইউ সেট, ইউ সেটকে আমরা বলবো হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট, সার্বিক সেটের মধ্যে মানে সবাই থাকবে। যে সেটটা অনেক বড়, যেই সেট থেকে ছোট ছোট কিন্তু উপসেট তৈরি করা যায়। যে উপসেট তৈরি করবো সেই উপসেট দুটি আমরা বলবো। যেমন ইউ, এখানে একটা আমরা ফাইনাইট সেট নিলাম, সসীম সেট। তাহলে ইউ সেটটা কিন্তু সসীম হতে পারে, অসীম হতে পারে। ইউ সেটটা আমি এখানে সসীম নিলাম। যে সেট থেকে আমি দুইটা উপসেট তৈরি করলাম, যে উপসেট দুইটাকে আমরা বলবো ইউ সেটের সাপেক্ষে সার্বিক সেট। ঠিক আছে? এ আর বি কিন্তু ছোট সেট ইউ সেটের থেকে, তাহলে ইউ সেটটা হবে সার্বিক সেট। কতগুলো নোট মনে রাখতে হবে। মনে রাখবে 1 নম্বর নোট, যে শূন্য সেট, হ্যাঁ, শূন্য সেট, শূন্য সেট যে কোনো সেটের, যে কোনো সেটের, মনে রাখবে উপসেট। শূন্য সেট যে কোনো সেটের উপসেট। ধরো এই একটা সেট লিখলাম, এই একটা সেট লিখলাম, সেই সেটটা হলো এ আর বি আছে। তাহলে বলছে ফাই এ সেটের সাবসেট হবেই হবে, এ সেটের সাবসেট হবে বা উপসেট হবে। তো মনে রাখবে ফাই এ সেটের উপসেট হবে, বা এ যে কোনো সেটের, এ নাও বি নাও সি নাও, যে কোনো সেটের, হ্যাঁ, যে কোনো, আমি এখানে এ সেটটা নিলাম, এখানে যদি ধরুন আর একটা সেট নিতে বি, সেই সেটের কি হয়ে যাবে? উপসেট হয়ে যাবে। 2 নম্বর, প্রত্যেক সেট, প্রত্যেক সেট, প্রত্যেক সেট তার নিজের উপসেট। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রত্যেক সেট তার নিজের উপসেট, প্রত্যেক সেট তার নিজের উপসেট। ধরে নাও এ একটা সেট আমি লিখছি, এ আমি এ বি সি লিখলাম, এ বি সি। এবার বি সেট না লিখে আমি আরেকটা সেট এই লিখলাম, এ বি সি। তাহলে দেখো তো এই যে সাবসেটের যে কন্ডিশন সেটা হোল্ড করছে কিনা। এ সাবসেট বি হয়ে গেল, তার মানে এ যদি এ সাবসেট হয়, এ যদি এ সাবসেট হয়, তাহলে এই সেটের এলিমেন্ট গুলো এই সেটে থাকতে হবে। তাহলে এই সেটে দেখতেই পাচ্ছ। তাহলে এখানে কি ইমপ্লেস করছে বলতো? এক্স যদি এ থেকে তুলি, মানে এই এ থেকে তুলি, তাহলে সেই এক্সটা এই এতেও আছে, এই এতেও আছে। তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ নিজেই নিজের কি হয়ে গেল বলতো? উপসেট। প্রত্যেক সেট তার নিজের উপসেট হবে। এরপর নেক্সট জানতে হবে সূচক সেট। এটা কিন্তু পরীক্ষায় আসবে। সূচক সেট কি? বলছে ধরি এ যে কোনো একটি সেট, এ যে কোনো, যে কোনো একটি সেট, একটি সেট, বলছে এ সেটের, এ সেটের, এ সেটের সকল, সকল উপসেট, উপসেট নিয়ে গঠিত সেটকে, গঠিত সেটকে, গঠিত সেটকে, সেটকে উপসেট, সরি, সূচক সেট বলা হয়। সূচক সেট, গঠিত সেটকে সূচক সেট, সূচক সেট বলা হয়। এবং সূচক সেটকে মনে রাখবে, এবং তা ইংলিশ অর্থটা দেখো পাওয়ার সেট। তাহলে কোনো সেটের পাওয়ার সেট বলছে পি অফ এ দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়। পি অফ এ মানে বোঝাবে পাওয়ার সেট হবে, তার মানে এ সেটের সূচক সেটটা পি অফ এ দ্বারা কিন্তু প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তাহলে কোনো একটা সেটের পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি? যে এ সেটের সকল, যদি এ সেটটা সকল উপসেট আমরা তৈরি করি এবং তাদের নিয়ে যে একটা গঠিত সেট তৈরি করি, সেই সেটটা হয়ে যাবে সূচক সেট। ধরো
উদাহরণ কতগুলো দেবো তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। ১ নম্বর উদাহরণ, এ সেটে ২ টা পদ নিলাম। একটা হলো এ আর একটা বি। তাহলে এ আর বি নিয়ে এ সেটটা তৈরি করলাম। তাহলে এ সেটে পদ সংখ্যা কত? তাহলে এখানে যদি আমি বলি যে এ সেটে পদ সংখ্যা, পদ সংখ্যা এখানে দেখতেই পাচ্ছি কয়টা? ২ টি। তাহলে এ সেট ২ টি পদ নিয়ে গঠিত। এই এ সেটের যদি পাওয়ার সেট তৈরি করি, এ সেটের আমরা যদি পাওয়ার সেট তৈরি করি, তাহলে পাওয়ার সেট মানে সেট হতে হবে, তাই না? সেট। তাহলে আমাদের সেট হতে হলে কি? সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। পাওয়ার সেট বলছে এ সেটে যতগুলো উপসেট আছে, সেই উপসেট নিয়ে গঠিত সেটটা। এবার আমাদের এই সেটটার উপসেট তৈরি করতে হবে। ধরে নাও আমি এখানে এ সেট থেকে আমি আরেকটা সেট তৈরি করলাম A1। A1 সেটটা আমি এ এলিমেন্ট নিয়ে গঠিত সেট তৈরি করলাম। আর A2 একটা সেট তৈরি করলাম। সেই সেটটা হলো বি এলিমেন্ট নিয়ে গঠিত সেট। এখান থেকে কি বলতে পারি বা এটা কি ইমপ্লাইজ করবে এ ওয়ানটা এর সাবসেট? অবশ্যই দেখো এ ওয়ানটা কার সাবসেট? এর সাবসেট। এখান থেকে বলা যায় এ টুটা কিন্তু এর সাবসেট। এ টু যে সেটটা সেটা কিন্তু এর সাবসেট। এ ওয়ান মানে কিভাবে ডিনোট করলাম? ডাইরেক্ট কিন্তু এই সেটটা নিয়ে গঠিত, এইভাবে কিন্তু তুমি লিখতে পারো। এ ওয়ান সেটটা কি ধরছি? এ এলিমেন্ট নিয়ে গঠিত, তাহলে এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এর সাবসেট। আর এ টু আমরা কি ধরছি? বি সাবসেট নিয়ে গঠিত, বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, তাহলে বি যে সেটটা সেটা কিন্তু এর সাবসেট, তাই না? আবার ধরো আমি A3 একটা সেট নিলাম। A3 একটা সেটটা কিরকম? যে এ সেটের ২ টা পদ নিয়ে গঠিত সেটটা। তাহলে এখান থেকে কি বলা যায় যে A3 যে সেটটা, সেই সেটটা এ সাবসেট, বা এখানে আমি ইমপ্লাইজ করতে পারি AB নিয়ে গঠিত সেটটা এর সাবসেট। তার মানে নিজেই নিজের উপসেট হলো। তার মানে এখান থেকে এর যদি আমি সাবসেট নির্ণয় করতে চাই, তো একটু আগে আমরা নোটে শিখলাম ফাই কিন্তু যেকোনো সেটের উপসেট। তার মানে ফাই হবে এর সাবসেট। এবার যদি এ সেটে এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা তুলি, সেই সেটটা এর কিন্তু সাবসেট হবে। দেখো এই যে A1 এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা যদি এ ধরি, তাহলে A1 কিন্তু এর সাবসেট। A1 মানে হচ্ছে এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তার মানে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এর সাবসেট। আবার বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা কিন্তু এর সাবসেট। আর একটু আগে শিখলাম প্রত্যেক সেট নিজেই নিজের উপসেট। তার মানে এ সাবসেট হবে। তার মানে এখানে এ বি নিয়ে গঠিত সেটটা এর সাবসেট, তাই না? আর কিন্তু দেখো এর উপসেট তৈরি করা সম্ভব না। এগুলো হয়ে গেল প্রত্যেকটা উপসেট। একটু আগে শিখলাম ফাই যেকোনো সেটের উপসেট, এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এর উপসেট, বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এর উপসেট, এ বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা হচ্ছে এর উপসেট। হ্যাঁ, তো পাওয়ার সেট বলছে এ সেটের যতগুলো উপসেট তৈরি হলো, সেই উপসেট নিয়ে গঠিত সেটটা। তার মানে এই যে পাওয়ার অফ এ সেটের মধ্যে থাকবে হচ্ছে ফাই, এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, সেটের ভেতর সেট। আর তারপর বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, আর এ বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা নিয়ে যে সেট তৈরি হবে সেটা কিন্তু এ সেটের পাওয়ার সেট। ঠিক আছে? এবার যদি বলি যে পাওয়ার সেটে কয়টা পদ সংখ্যা আছে, তাহলে পাওয়ার অফ এ সেটে বা সূচক সেটে পদ সংখ্যা, পদ সংখ্যা কিন্তু ৪। পদ সংখ্যা কিন্তু ৪। ৪ টি। ঠিক আছে? আচ্ছা, এবার ২ নম্বর উদাহরণ নিচ্ছি দেখো। ধরে নাও এ সেটে আমি ৩ টা এলিমেন্ট নিলাম। A, B, C। এইবার এ সেটের পাওয়ার সেটটা তৈরি করতে চাচ্ছি। তাহলে পাওয়ার সেট তৈরি করার আগে এ সেটের কিন্তু সূচক সেটটা তৈরি করতে হবে। তাহলে সূচক সেট তৈরি সরি উপসেট তৈরি করতে হবে। তাহলে ফাই আমরা জানি এ সেটের বা যেকোনো সেটের উপসেট সাবসেট। এবার এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা দেখো এ সেটের উপসেট। বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা কিন্তু এ সেটের এলিমেন্ট, এ সেটের উপসেট। সি এলিমেন্ট সিঙ্গেল এলিমেন্ট নিয়ে গঠিত সেটগুলো কিন্তু এ সেটের উপসেট হবে। আবার যদি এখান থেকে এবি ২ টা এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করি, সেই সেটটাও কিন্তু এ সেটের সাবসেট। আবার যদি আমি বি আর সি এলিমেন্ট নিয়ে গঠিত সেট তৈরি করি, সেটাও আবার এ সেটের সাবসেট। আবার এ আর সি এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করি, সেই সেটটাও কিন্তু এ সেটের উপসেট। আমরা জানি নিজেই নিজের উপসেট, প্রত্যেক সেট নিজেই নিজের উপসেট। তার মানে এ বি সি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাও কিন্তু এ সেটের উপসেট হবে। তাহলে পাওয়ার অফ সেটে কে যাবে? পাওয়ার অফ সেটের মধ্যে বলছে এই যে এ সেটের যতগুলো উপসেট আছে সেই উপসেট নিয়ে গঠিত সেটটা। তাহলে এই পাওয়ার অফ সেটের মধ্যে ফাই যাবে, এ সেটটা যাবে, হ্যাঁ, বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা যাবে, সি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, এ বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, বিসি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, এসি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, এ বি সি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এই সেটে চলে যাবে। তাহলে পাওয়ার অফ সেটের মধ্যে দেখো তো কয়টা এলিমেন্ট আছে। তাহলে এ সেটে এখানে যদি বলি, এটা যে ইমপ্লাইজ করি এ সেটে পদ সংখ্যা এখানে দেখতেই পাচ্ছ ৩টি। ৩টি। তাহলে এখানে দেখতে পাচ্ছ ইমপ্লাইজ পাওয়ার অফ এ সেটে পদ সংখ্যা, পদ সংখ্যা কিন্তু দেখো ৮টি। পদ সংখ্যা কিন্তু ৮টি। তাহলে কিন্তু একটা ফর্মুলায় যাবো আমরা, হ্যাঁ? কি ফর্মুলায়? যদি এ সেটে ২ টা পদ থাকে, দেখতেই পাচ্ছ এ সেটে যদি ২ টা পদ থাকে, পাওয়ার অফ এ সেটে পদ সংখ্যা কত? ৪টি। তো ৪টির এখানে আমি লিখতে পারি 2 এর স্কয়ার। ৪টির এখানে লিখতে পারি 2 এর স্কয়ার। আর এখানে দেখো এ সেটে যখন পদ সংখ্যা ৩টি, তখন পাওয়ার অফ এ সেটে পদ সংখ্যা কত? ৮টি। তাহলে ৮টির এখানে লিখতে পারি 2 এর কিউব। তার মানে এই সেটে যদি পদ সংখ্যা ৩ হয়, তাহলে পাওয়ার সেটে কয়টা পদ থাকবে সেটা কিভাবে নির্ণয় করবো? এই দেখো ৮টি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। 2 এর পাওয়ার এ সেটে যতগুলো পদ আছে, 2 এর পাওয়ার এ সেটে যতগুলো পদ আছে, হ্যাঁ? 2 এর পাওয়ার এ সেটে যতগুলো পদ আছে, তাহলে এ সেটে ৩ টা থাকলে পাওয়ার অফ সেটে কয়টা? 2 এর পাওয়ার 3 মানে ৮টি। যেমন দেখো এ সেটে ২ টা পদ থাকলে পাওয়ার অফ সেটে ২ এর পাওয়ার এ সেটে কতগুলো পদ আছে। তাহলে ফর্মুলাটা আমরা দ্বারা কিন্তু আমরা পাওয়ার সেটে কয়টা পদ থাকবে সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব। তাহলে মনে রাখবে একটি সসীম সেট হতে হবে এই সেটটা, হ্যাঁ? একটি সসীম সেট না হলে আবার পাওয়ার সেট নির্ণয় করা সম্ভব না। সসীম সেট, সসীম সেট এ এর পদ সংখ্যা n হলে তার সূচক সেট,
সূচক সূচক সেট বা সূচক সেটে তার সূচক সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক পদ থাকবে। পদ থাকবে। এই নোটটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? তাহলে এ সেটে ২ টা পদ হলে সূচক সেট মানে পাওয়ার সেটে ৪ টা। এখানে ২ বসায় দিবে। ৪ টা পদ থাকবে। পদ থাকবে। ঠিক আছে? আচ্ছা। এ সেটে যদি ৩ টা থাকে সূচক সেটে ৮ টা কিন্তু পদ থাকবে। তাহলে আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা কিন্তু আরো সেটে বিভিন্ন সংখ্যা শিখব। তারপর কিন্তু আমাদের কোশ্চেনে যেতে হবে। ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকলো।